প্রিয় দর্শকবৃন্দ, আমি কিন্তু চন্দ্র বর্মন আপনাদের জানাচ্ছি সাদর সম্ভাষণ। বিখ্যাত ব্যক্তির খোঁজে আমরা চলছি পথে পথে, তাই তো আজ আমরা এসেছি কবি বাড়িতে। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষের মাঝেই স্বর্গ নরক, মানুষেতেই সুরাসুর। বিখ্যাত এই কবিতাটা লিখেছিলেন বাংলাদেশের বিখ্যাত কবি শেখ ফজলুল করিম। আমরা এসেছি সেই কবির বাড়িতে। প্রিয় দর্শক, এ পর্যায়ে কবিকে নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। কবি শেখ ফজলুল করিম 1883 সালে লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের কাকিনা গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম আমিরুল্লাহ সর্দার এবং মাতার নাম কোকিলা বিবি। 5 ভাই ও 3 বোনের মধ্যে ফজলুল করিম ছিলেন দ্বিতীয়। তার পারিবারিক ডাক নাম ছিল মোনা। ছোটবেলা থেকেই কবির লেখাপড়ার প্রতি প্রচণ্ড আগ্রহ ছিল। এমনকি তার যখন 3-4 বছর, তখন তিনি বাড়ি থেকে পালিয়ে স্কুলে চলে যেতেন। তিনি 5 বছর বয়সে কাকিনা স্কুলে ভর্তি হন। প্রায় প্রতি বছরই বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তিনি পুরস্কৃত হতেন। ফজলুল করিম মাত্র 12 বছর বয়সে তার প্রথম কবিতার বই সরলপদ্য বিকাশ হাতে লিখে প্রকাশ করেন। 6ষ্ঠ শ্রেণীতে তাকে রংপুর জেলা স্কুলে ভর্তি করা হলে তিনি তা ছেড়ে কাকিনা স্কুলে ফিরে আসেন। সেখান থেকেই 1899 সালে মাইনর পরীক্ষায় 2য় বিভাগে পাশ করেন। এরপর তাকে আবারও রংপুর জেলা স্কুলে দেয়া হলে স্কুলের বাধাধরা পড়াশোনায় মন বসাতে না পেরে তিনি সেখান থেকে আবারও ফিরে আসেন এবং জ্ঞানার্জনে উৎসাহী হয়ে প্রচুর বই পড়তে থাকেন। কবির পরিবারের সংগ্রহে তার বসার চেয়ার, বিশ্রামের খাট, দোয়াত কলম, টুপি, কাঁসার গ্লাস, থালা, মেডেল 3টি, স্বহস্তে লেখা 2টি ডায়েরি, একটি কর্তা ও কোটি বোতাম, পবিত্র দাড়ি মুবারকের কিছু অংশ রেখে গেছেন। মহান এ কবি 1936 সালে মাত্র 53 বছর বয়সেই পরলোক গমন করেন এবং কবির বাসভবনের সামনে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। দর্শক, আমার হাতে আপনারা দুটো বই দেখতে পাচ্ছেন। কবি যখন বেঁচে ছিলেন সেই সময়ে এই বই দুটি প্রকাশিত হয়েছিল। আমার হাতে এখন যে বইটি দেখতে পাচ্ছেন, এই বইটি হলো বিবি রহিমা, এবং আমার সাথে আরেকটি বই আছে, সেটি হলো রাজস্ব ইব্রাহিম। এবং কবির যে দোয়াত কলমের মাধ্যমে লিখতেন, আমার কাছে সেই কলম দুটি আপনারা দেখতে পাচ্ছেন। এবং এটি তার শোয়ার ঘর এবং এটি তার বিছানা। এই বিছানায় কবি ঘুমাতেন। দর্শক, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি তার পাশেই যে জায়গাটি, সেই জায়গাটিতেই কবি সাহিত্য অবস্থায় আছেন। এবং তার পাশেই যে পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরেই কবি ছোটবেলায় এখানেই সাঁতার কাটতেন এবং এই পুকুরের সাথে কবির নানান স্মৃতি জড়িয়ে আছে। এ পর্যায়ে আমরা কবির পরিবারের একজন সদস্যের সাথে কথা বলবো। ভাইজান, আপনি কেমন আছেন? জি, আলহামদুলিল্লাহ। এখন আপনার কাছে আমার প্রশ্ন, কবির আপনি কি হন? আমি কবির নাতির ছেলে। নাতির ছেলে। এখন এই কবি বাড়িতে কেমন দর্শনার্থী এখানে ঘুরতে আসে? প্রতিদিন 1-150 লোক তো মিনিমাম আসেই। মানে প্রতিদিন 1-150 লোক ঘুরতে আসেন? তার থেকে বেশিও হয়, মিনিমাম 1-150। মিনিমাম 1-150 লোক আসেন। আচ্ছা, তাহলে কবির আরো কেউ বেঁচে আছেন বংশধরদের মধ্যে? হ্যাঁ, আমার চাচা আছেন। কবির 2 নাতির মধ্যে এক আমার বাবা মারা গেছেন, আর ছোট নাতি আছেন, আমি পাশেই থাকেন, আমার চাচা। আচ্ছা, এই যে সারা বাংলাদেশেই কবির যে একটা পরিচিত এবং মানুষ যেখানে ঘুরতে আসে, এটা আপনাকে কেমন লাগে? না, আমরা এটাকে ভালো লাগে যে আমরাও চাই কবি গোটা বাংলাদেশে পরিচিত হোক, গোটা বিশ্বে পরিচিত হোক। আমরা সর্বোচ্চ চেষ্টা করি লোকজনকে যতটুকু পারি দেখার জন্য, যদিও সেইভাবে কিছু নাই, তারপর যেটুকু আছে অতটুকুই আমরা এখানে ওপেন করে রাখছি। যেহেতু আমরা বাসায় কম লোক থাকি, ওই জানালা দিয়েই দেখার একটা ব্যবস্থা করছি। তবে আমাদের কবিকে নিয়ে যদি এখানে একটা জাদুঘর হতো তাহলে আরো ভালো হতো, মানুষজন সকল জিনিসগুলো ভালোভাবে দেখতে পারতো। এখন যে ওরকম সিস্টেম আছে, এটা 100% ওইভাবে দেখতে পারে না দর্শনার্থী। যদি আমরা বাসায় থাকি তাহলে হয়তো দেখাইতে পারি, না থাকলে আমরা বেশিরভাগই আমরা বাসায় কম থাকি না, তখন মানুষজনের দেখার জন্য একটু সমস্যা হয়। তারপরে আপনার প্রত্যাশা হলো যে কবির এই বাড়িটা নিয়ে যদি একটা জাদুঘরে রূপান্তরিত করা হতো তাহলে অনেক ভালো লাগতো। এখন আরেকটি প্রশ্ন, কবিকে নিয়ে এখানে কি কোনো লাইব্রেরি আছে? হ্যাঁ, একটা পাঠাগার আছে এইখান থেকে 500 গজ দূরে। মানে আসলে ওখানেও সমস্যা, ওখানে লাইব্রেরিয়ান না থাকার কারণে বন্ধ থাকে সবসময়। যদিও ওটা চালার সঙ্গে আমি নিজেও জড়িত, কিন্তু অর্থনৈতিক সাপোর্ট এখানে ওইভাবে পাওয়া যায় না। আমি নিজ উদ্যোগে প্রায় 2 বছরের মতো লাইব্রেরিয়ানদেরকে চালাইছি,
কিন্তু পরবর্তীতে আর অন্যরা এই লাইব্রেরিতে ওইভাবে সাপোর্ট হয় না। তাহলে আপনার প্রত্যাশা হলো যদি সরকারিভাবে সেই লাইব্রেরির উন্নতিকল্পে যদি কোনো কাজ করা হতো তাহলে এটা আপনার জন্য অনেক ভালো হতো। মানে সরকারিভাবে একটা লাইব্রেরিয়ান থাকলে আর যাই হোক অন্তপক্ষে পাঠাগারটা প্রতিদিন খোলা যেত। তো ঠিক আছে দাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দর্শক, কবির পরিবারের সদস্যের সাথে কথা বলে আমরা যেটা বুঝতে পারলাম বা জানতে পারলাম, তাদের প্রত্যাশা হলো কবির এই বাড়িটাকে জাদুঘরে উন্নীত করা এবং তার নামে যে একটা লাইব্রেরি আছে সেখানে নিয়মিত লাইব্রেরিয়ানের মাধ্যমে তদারকি করা এবং পাঠ্যপুস্তকে কবির সেই বিখ্যাত কবিতাটি কোথায় স্বর্গ কোথায় নরক কে বলে তা বহুদূর, এই কবিতাটি অন্তর্ভুক্ত করা। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজনের সমাগম ঘটে এই কবি বাড়িতে। আমরা তেমনই একজন দর্শনার্থীর সাথে কথা বলবো। দাদা, আপনার নাম? আমার নাম সুমন চন্দ্র রায়। আপনি কোথা থেকে এসেছেন? আমি গোরল ইউনিয়ন থেকে এসেছি। আচ্ছা, কেন এসেছেন? এসেছি এখানে কবি সাহেবের বাড়ি দেখার জন্য, কারণ আমি ছোট থেকে ওনার কবিতা পড়েছি, কোথায় স্বর্গ কোথায় নর্গ, শুধু পড়েই গিয়েছি, খুবই ভালো লেগেছে, কিন্তু আসলে কখনো এখানে আসা হয়নি। আচ্ছা। এই জন্য আমি আমার পরিবারকে নিয়ে আমি এখানে এসেছি, বেড়াতে এসেছি। আচ্ছা, তো সারাদিন তো আপনি এখানে ঘুরলেন, আপনাকে কেমন লাগলো? হ্যাঁ, আমাকে খুবই ভালো লেগেছে। হ্যাঁ, এখানে যদি না আসতাম হয়তো কিছুটা অপূর্ণতা থেকেই যেত মনে হয়। তাহলে যারা এখনো কবির বাড়িতে আসেননি বা এই বাড়িটা দর্শন করতে আসেননি তাদের উদ্দেশ্যে যদি কোনো বক্তব্য থাকে? যারা আসে নাই এনারা অনেক মিস করবে আর কি, আমার জানা মতে। আচ্ছা, ধন্যবাদ দাদা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ দাদা আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, কবিকে নিয়ে বিশেষ প্রতিবেদন আজ এই পর্যন্তই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে।